হরিণের মাংসই তার আসলে মৃত্যুর সবচেয়ে বড় কারণ হয়। আপনি একদমই সরকার বিরোধী, তো আপনি বিসিএস দিয়েন না। এত বছরের সংস্কৃতি এবং তারা তো আসলে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করলো যে তাদের রাজনীতি আসলে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারছে না। তোমরাই বলেছো তোমরা কেন জামাতের সাথে জোট করছো, নতুন একটা খেলার নিয়ম সেট করব এই জন্য মাঠে নেমেছি, কিন্তু মাঠের অন্যান্য প্লেয়ারগুলো এই নিয়মটা নেওয়ার জন্য প্রস্তুতি না এবং মাঠটাও আসলে এমনভাবে তৈরি যে তারা সেখানে আসলে এই নতুন নিয়মটা খাটবেই না, সাইড বেঞ্চে বসে থাকতে পারবে। খেজুরের যে হিসাবটা কোনো এমপির পক্ষ থেকে এই ধরনের জবাবদিহিতার জায়গাটা পেয়েছেন। আপনি এই বিষয়ে যখন আইনি লড়াইয়ের মধ্যে আছেন ঠিক তখন আপনার এই দলের আরেকজনকে মনোনয়ন দেয়া হলো এবং তিনি শপথ নিলেন। এইটা নিয়ে আপনার কোনো ধরনের আপনাদের মধ্যে কোনো ধরনের আক্ষেপ বা বৈরিতা রয়েছে কিনা? কারণ আপনি ফেসবুকে লিখেছেন আপনা মাংসে হরিণা বৈরী, এটা নিয়ে আলোচনাও হয়েছে। এটা কি ক্ষোভ থেকেই লেখা নাকি নিজের মতো করে অসহায়ত্ব ফুটিয়ে তোলা? দেখেন, এটা কিন্তু আসলে ভাববার কোনো কারণ নাই যে জীবনের প্রত্যেকটা লড়াই আপনি কাউকে না কাউকে পাশে পাবেন, অনেক সময় পাবেন, অনেক সময় পাবেন না। এটি আমি খুব সহজভাবে গ্রহণ করেছি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনা মাংসে হরিণা বৈরী, এটি চর্যাপদের একটি আমার খুব প্রিয় একটা কথা। সেটা কিন্তু সেই কথাটি সেই দিনেই লিখতে হলো যেদিন আপনার মনোনয়নপত্র বাতিল হলো। অনেক সময় এটা আসলে আমি আসলে যে চিন্তা করে স্ট্যাটাসটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে অনেক সময় আপনার ক্যাপাবিলিটি সেটা আপনার সবচেয়ে বড় দুর্বলতার কারণ। যেমন আমরা জানি যে হরিণের মাংসই আসলে শিকারীকে হরিণের দিকে তীর তাক করতে সবচেয়ে আগ্রহী করে তোলে। সুতরাং হরিণের মাংসই তার আসলে মৃত্যুর সবচেয়ে বড় কারণ হয়। সুতরাং এইখানে আমার কাছে মনে হয়েছে যে অনেক সময় খুব যেমন এখানে তো যেরকম এই একটা চাকরি পাওয়া বলেন, এই অ্যাক্টিভিজমের যে জীবনটা, এটা তো খুব কঠিন একটা জীবন যখন আমার দুইটা বিষয় ব্যালেন্স করতে হয়েছে। এবং আমরা যখন আসলে আমার একটা কথা মনে আছে, আমার যারা ক্যাম্পাসে আমার জুনিয়ররা ছিল তারা বলতো আপু আপনি বিসিএস দিয়েন না, কারণ আপনি তো আটকে যাবেন। মানে বিসিএস এর ভেরিফিকেশনটা কিন্তু খুব এনএসআই ডিজিএফএ ভেরিফিকেশন হয় এবং রাজনৈতিক সম্পৃক্ততা সেখানে দেখা হয়। তো সেই জায়গাতে ব্যাংকের ভেরিফিকেশন কিন্তু খুব একটা সহজ ভেরিফিকেশন হয়, সার্টিফিকেটগুলো চেক করে। তো আমাকে সবসময় বলা হতো যে আপু আপনি যেরকম ট্রেডমার্ক, আপনি একদমই সরকার বিরোধী, তো আপনি বিসিএস দিয়েন না, কারণ আপনি আটকে যাবেন, আপনি ভেরিফিকেশনে বাদ পড়ে যাবেন। এবং আমি মানে বিসিএসে 3 বার অবতীর্ণ হয়েছি এবং আমি 3 বার রিটেন দিয়েছি, কিন্তু আমি ভাইবা দিইনি আসলে। সুতরাং এই জায়গাতে অনেক সময় আমরা যেটা দেখি যে আমি যেরকম বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে বলতে পারি মিডিয়াতে এসে, তারপর ব্যাংকিং ব্যবস্থা নিয়ে বলতে পারি, আমি এসালামদের বিরুদ্ধে বলতে পারি, আমি নব্য দরবেশ হওয়ার ব্যাপারে যারা এখন খুব আগ্রহী এবং যাদের আসলে এই ব্যাংকিং সেক্টরে যারা আসলে লুটপাট করেছে এবং অর্থ পাচারকারী, তাদের ব্যাপারে যেরকম বলতে পারি, এইটা তো আসলে আমার এই জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ এক্সপিরিয়েন্স। আমি এতদিন একটা জায়গায় কাজ করেছি এবং আমি খুব কাছ থেকে কিন্তু এই জিনিসগুলো দেখেছি। অনেক সময় আমার কাছে মনে হয়েছে আসলে যে অনেক সময় একজন মানুষের ক্যাপাবিলিটি তার অনেক ক্ষেত্রে তার নানান ধরনের হয়রানির শিকার হওয়া এবং তার হারের জন্য অনেক ক্ষেত্রে দায়ী। যে চাকরি আপনাকে অভিজ্ঞতা দিয়েছে সেটাই আপনার জন্য বৈরী হয়ে দাঁড়িয়েছে সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার ক্ষেত্রে। একটু জুলাই আন্দোলনে ফিরতে চাই। আন্দোলনের সময়ে আপনারা যে নতুন রাজনৈতিক সংস্কৃতির কথা বলেছিলেন, এখন ক্ষমতার রাজনীতিতে এসে সেটা আসলে কতটা ধরে রাখতে পারছেন? দেখেন, এটা আমি সবসময় এইভাবে একটু বলবার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা নতুন রাজনীতির যে বার্তাটা নিয়ে এসেছিলাম সেইটা তো আসলে একটা সমন্বিত উদ্যোগ হওয়ার কথা ছিল। 5 আগস্ট পরবর্তী সময় আমরা বলছি এই কথা, আমরা বলছি কারণ আমরা নতুন করে এই জাতীয় রাজনীতিতে এসেছি এবং আমরা এতদিনকার বস্তাপচা যে রাজনীতি সেটা দেখেছি, আমরা সেটাকে প্রত্যাখ্যান করেছি। এবং পুরনো যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু আপনি মনে থাকার কথা যে যখন পুরো আন্দোলনে তারা কিন্তু নিজেদের পরিচয়ে কিন্তু আন্দোলনটা করে নাই, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, তাদের ব্যানারের পেছনে গিয়ে আন্দোলনটা করেছে। 5 আগস্ট পরবর্তী সময় আমরা আশা করেছিলাম যে এই যে পুরনো রাজনৈতিক দল তারা তাদের সংকীর্ণতা থেকে বের হয়ে আসবে এবং তাদের যে এত বছরের সংস্কৃতি এবং তারা তো আসলে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করলো যে তাদের রাজনীতি আসলে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারছে না, সাধারণ মানুষ তাদের প্রতি আসলে সেই বিশ্বস্ততা নাই আসলে।
এই কারণেই কিন্তু একটা অরাজনৈতিক ব্যানার প্রয়োজন হয়েছে এবং সবাই কিন্তু নিজ ব্যানারে আসেনি। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখলাম যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি বলে এই পুরো নতুন রাজনীতি নির্মাণ করা এবং প্রতিষ্ঠিত করার এই সোল অথরিটি এনসিপির উপরে বা নাগরিক কমিটির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। তো তোমরাই তো বলেছো, তোমরা এখন কেন এই রাজনীতি আবার করছো, তোমরাই বলেছো, তোমরা কেন জামাতের সাথে জোট করছো। মানে ব্যাপারটা এরকম যে নতুন রাজনীতি শুধুমাত্র এনসিপি বললেই বা এনসিপি চেষ্টা করলেই হয়ে যাচ্ছে, কিন্তু তা তো না। আমরা এমন একটা খেলার মাঠে আছি যেখানে আমরা নতুন সংস্কৃতি নিয়ে আমরা নতুন একটা খেলার নিয়ম সেট করব, এই জন্য মাঠে নেমেছি। কিন্তু মাঠের অন্যান্য প্লেয়ারগুলো এই নিয়মটা নেওয়ার জন্য প্রস্তুতি না, এবং মাঠটাও আসলে এমনভাবে তৈরি যে তারা সেখানে আসলে এই নতুন নিয়মটা খাটবেই না, এবং অন্যান্য যারা প্লেয়ার আছে তারা কোনোভাবে এটি করতে দিবে না। সেখানে আসলে নতুন একজন প্লেয়ার গিয়ে কতটুকু পরিবর্তন করতে পারবে? সাইড বেঞ্চে বসে থাকতে পারবে। এক্স্যাক্টলি, দিস ইজ হোয়াট, বাট আমরা এটা করতেছি না। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা তারপরেও পুশ করার চেষ্টা করছি। আমরা দেখেন, আপনি যদি দেখেন যে অনেকেই বলে যে নতুন রাজনীতি কি, এনসিপি আর কি নতুন রাজনীতি নির্মাণ করতে পারলো, কিন্তু আপনি যদি শেষ দিন এই নাহিদ ইসলাম আমাদের আহ্বায়ক এবং ঢাকা 11 আসনের এমপি, ওনার বক্তব্যটা যদি শোনেন তাহলে কিন্তু আপনাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যে আসলে এনসিপি কোন রাজনীতি করতে চায়। এবং এই যে এতদিনকার যে রাজনৈতিক সংস্কৃতি, সেটার যে একটা পরিবর্তন আমরা চাই, এটা আমরা আসলে আমাদের বক্তব্যে, আমাদের কাজকর্মে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং আপনি যদি খেয়াল করেন যে নির্বাচনের একদমই পরবর্তী সময় নির্বাচিত হওয়ার পরে এই যে খেজুরের যে হিসাবটা হাসনাত আবদুল্লাহ উনি দিয়েছেন, আপনি মনে করতে পারেন যে আপনি কখনো কোনো এমপির পক্ষ থেকে এই ধরনের জবাবদিহিতার জায়গাটা পেয়েছেন? বা অনেক মানুষ, বাংলাদেশের মানুষ জানতোই না যে বাংলাদেশে আসলে এই রোজার সময় এই খেজুর আসে, তারপরে ঈদের সময় দুম্বার মাংস আসে, এগুলো কিন্তু মানুষ জানতো না। সুতরাং আমরা একটা জবাবদিহিতার সংস্কৃতি কিন্তু তৈরি করতে চাই। এবং আপনি দেখেন যে এইবারও হাসনাত আবদুল্লাহ তিনি প্রথম মাসের বেতন পেয়ে যারা বেদের পল্লীতে যারা থাকে সেই স্টুডেন্টদের তার কিন্তু প্রথম মাসের টাকা সে বৃত্তি হিসেবে দিচ্ছে। তো এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনগুলো আমরা কিন্তু চেষ্টা করছি। আমাদের এমপিরা আছেন বা সংসদের বাইরে যারা আছে তারা কিন্তু চেষ্টা করছে। আপনি আক্তার হোসেনের কথা যদি বলেন, আপনি দেখেন তিনি নির্বাচনের আগে তার কনস্টিটিউয়েন্সির মানুষজনকে বলেছে যে আমি 3 মাস অন্তর অন্তর আপনাদের সাথে আলাপ আলোচনা করব, আপনাদের সমস্যা শুনবো। তিনি কিন্তু সেই কথাটি রেখেছেন। প্রতিশ্রুতি যে শুধুমাত্র প্রতিশ্রুতি না, এটা কিন্তু তিনি তার কথায় এবং কাজকর্মে এটা কিন্তু প্রমাণ করে দিচ্ছেন। তিনি মানে সকাল থেকে রাত পর্যন্ত তিনি তার এলাকায় গিয়ে সাধারণ মানুষ, তার যে ভোটাররা, তাদের কথা শুনেছে, তাদের সমস্যার কথা শুনেছে, কিছু কিছু সমাধান দিতে পেরেছে, অন্তত শুনেছে সেই কথাগুলো। সুতরাং বাংলাদেশের মানুষের সবচেয়ে হতাশার জায়গা আসলে রাজনীতিবিদদের সময় নাই তাদের কথা শোনার। যখন নির্বাচনের আগে তারা প্রচারণা করতে যায় তখন শুধু তাদের আসলে এই প্রতিশ্রুতিটা তারা শোনে, এবং এর পরবর্তীতে ভোটটা নেওয়ার পরে তাদের সাথে আর কোনো সম্পর্ক থাকে না। কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে আমাদের যারা এমপিরা আছেন তারা কিন্তু এখন পর্যন্ত সাধারণ মানুষের কাছে যাচ্ছে, তাদের দুঃখ দুর্দশার কথা শুনছে। তো আমার মনে হয় যে এই পরিবর্তনটার চেষ্টাটা আমরা করছি, শুরু করেছি। এই পরিবর্তন আমার মনে হয় যে আমাদের যারা তরুণ রাজনীতিবিদরা আছে তাদের চাপেই অন্যান্য রাজনীতিবিদদের হয়তো কিছুটা পরিবর্তনের দিকে যেতে হবে।